সুবীর, এবারে দুর্গাপুজোটা আমার খুব কলকাতার একটা বড় বনেদি বাড়িতে কাটাতে ইচ্ছে করছে। বাবার মুখে ছোটবেলায় শুনেছিলাম এই বারোয়ারি দুর্গাপুজোগুলোর থেকে কলকাতার যেসব বড় বড় বনেদি বাড়িগুলোতে দুর্গাপুজো হয়, সেই বনেদি বাড়ির দুর্গাপুজোগুলো নাকি খুব নিয়ম নিষ্ঠা ভরে হয়। রেডিওতে মহিষাসুর মূর্তিনি শুনতে শুনতে জানলার দিকে তাকিয়ে ভোরের সূর্য উদয় দেখতে দেখতে গরম চায়ের কাপে চুমুক দিয়ে কথাটা বলল রুদ্রনাথ। আমি ওর এই কথা শুনে বললাম, চিন্তা করো না রুদ্রনাথ, একদিন না একদিন তোমার বনেদি বাড়ির দুর্গাপুজো দেখার ইচ্ছা নিশ্চয়ই পূরণ হবে। স্বয়ং মা দুর্গা নিজে তোমার কাছে এসে তোমার সেই স্বপ্ন পূরণ করবে। আমার কথা মিলিয়ে নিও। আমার কথা শুনে রুদ্রনাথ মৃদু হাসল, কিন্তু কিছু বলল না। আমি রুদ্রনাথকে কিছু বলতে না দেখে প্রশ্ন করলাম, আচ্ছা রুদ্রনাথ, এবারে দুর্গাপুজোটা কি তুমি আগের বারের মতোই ঘরে বসিয়েই কাটিয়ে দেবে, না কোথাও আমার সঙ্গে ঘুরতে যাবে? রুদ্রনাথ কিছু একটা জবাব দিতে যাচ্ছিল, হঠাৎ সেই সময় বাড়ির সদর দরজায় কড়া নাড়ার আওয়াজ হলো। রুদ্রনাথ সদর দরজার দিকে একবার তাকিয়ে তারপর বৈঠকখানার ঘরে টাঙানো 25 বছরের পুরনো গ্র্যান্ডফাদার ঘড়িটার দিকে তাকিয়ে আমাকে বলল, সুবীর, আজকে এই মহালয়ার দিন ভোর 5:30 নাগাদ কে এলো বলো তো? আমি তক্তাপোষ ছেড়ে উঠতে উঠতে বলি, তুমি বসো, আমি দেখছি। এই কথা বলে আমি সদর দরজার কাছে এগিয়ে গিয়ে দরজা খুলতেই দেখি 62-63 বছরের এক বয়স্ক ভদ্রলোক দাঁড়িয়ে আছে। ভদ্রলোকের পরনে হালকা গোলাপি রঙের পাঞ্জাবি আর সাদা রঙের পায়জামা। এছাড়া ভদ্রলোকের দু হাতের 5টা আঙুলে নানান ধরনের সোনার আংটি, গলায় মোটা সোনার চেন, পাঞ্জাবিতে সোনার বোতাম। বয়স্ক ভদ্রলোকটার পরনে দামি দামি পোশাক আশাক দেখে আমার বেশ ধনী বলেই মনে হলো। আপনি কে? এই মহালয়ার দিন এত সকালে কাকে চাই আপনার? আমার এই প্রশ্ন শুনে বয়স্ক ভদ্রলোকটি দুহাত জড়ো করে বলল, নমস্কার, আমার নাম ইন্দ্রনাথ ভাদুরী। আমি বারাসাত থেকে এসেছি। আচ্ছা, এটা কি গোয়েন্দা রুদ্রনাথ বিশ্বাসের বাড়ি? হ্যাঁ, এটাই গোয়েন্দা রুদ্রনাথ বিশ্বাসের বাড়ি। আমি ওনার বন্ধু সুবীর ঘোষ। উনি কি বাড়িতে আছেন? হ্যাঁ, আছেন। ওনার সঙ্গে কি একটিবার এখন দেখা করা যাবে? আসলে আমি না খুব বিপদে পড়েই ওনার সঙ্গে দেখা করতে এসেছি। হ্যাঁ, দেখা করা যাবে। আপনি আসুন, আমার সঙ্গে ভেতরে আসুন। এই কথা বলে আমি ইন্দ্রনাথ বাবুকে নিয়ে বৈঠকখানার ঘরে যেই ঢুকতে যাব, অমনি রুদ্রনাথ ঘর থেকে বেরিয়ে আস্তে আস্তে বলল, সুবীর, এই ভোরবেলায় আবার কে এলো? এই যে আমার পাশে যেই ভদ্রলোক দাঁড়িয়ে আছেন, উনি কি একটা বিপদে পড়ে তোমার সঙ্গে দেখা করতে এসছেন। ওনার নাম ইন্দ্রনাথ ভাদুরী, বারাসাত থেকে এসছেন। আসুন আসুন, ভেতরে আসুন। এরপর রুদ্রনাথ, আমি ও ইন্দ্রনাথ বাবু বৈঠকখানার ঘরে গিয়ে বসলাম। রুদ্রনাথ ইন্দ্রনাথ বাবুর দিকে তাকিয়ে মৃদু হেসে নমস্কার করে বলল, নমস্কার, আমার নাম রুদ্রনাথ বিশ্বাস। বলুন, আমি আপনাকে কি করে সাহায্য করতে পারি? নমস্কার রুদ্রনাথ বাবু, আমার নাম ইন্দ্রনাথ ভাদুরী। আমি থাকি বারাসাতে, বামুনগাছিতে। আজ আপনার কাছে আমি ভোরবেলায় যে সাহায্যের জন্য এসেছি সেটা খুবই গুরুতর। আমি জানি শুধু আপনিই আমাকে এই গুরুতর বিপদের হাত থেকে বাঁচাতে পারবেন। বিপদটা কি খুলে বলুন। হ্যাঁ, বলছি। আপনি বারাসাতের বামুনগাছির ভাদুরী জমিদার বাড়ির নাম কি কোনোদিনও শুনেছেন? হ্যাঁ, শুনেছি। প্রত্যেক বছর দুর্গাপূজায় খবরের কাগজে তো সেই বাড়ির 30 বছরের পুরনো সোনার নবরত্ন দুর্গা মূর্তি আর সেই মূর্তির পুজোর সম্পর্কে অনেক খবর বেরোয়। বেশ কয়েকবার আমি খবরের কাগজে সেই নবরত্ন দুর্গা মূর্তি সম্পর্কে পড়েছি, কিন্তু সামনাসামনি চোখে দেখা কোনোদিন সৌভাগ্য আমার হয়নি। আমাদের ওই 30 বছরের সোনার নবরত্ন দুর্গামূর্তি গতকাল দুপুরবেলায় ব্যাংকের ওই লকার থেকে চুরি হয়ে গিয়েছে রুদ্রনাথ বাবু। এই কথা শুনে আমি আর রুদ্রনাথ চমকে উঠলাম। রুদ্রনাথ কিছু বলবার আগে আমি বলে উঠলাম, কিভাবে ইন্দ্রনাথ বাবু? আমাদের বংশে 30 বছরের পুরনো যে সোনার নবরত্নের দুর্গামূর্তিটি পুজো হয়ে আসছে এতদিন ধরে, ওই মূর্তিটা আমরা বাড়িতে রাখি না। সারা বছর ওই মূর্তিটা ব্যাংকের লকারেই থাকে। শুধুমাত্র পুজোর সময় ওই মূর্তি ব্যাংক থেকে বের করে এনে
পুজো হয়, এবং পুজো হয়ে গেলেই আবার আমি নিজে গিয়ে ব্যাংকের লকারে সযত্নে রেখে আসি। কিন্তু গতকাল দুপুরবেলায় ব্যাংকের লকার থেকে ওই দুর্গা মূর্তি আনতে গিয়ে ওই মূর্তি পাইনি। ব্যাংকের লকার থেকে আমাদের বংশের ওই সোনার দুর্গা মূর্তি কে যেন চুরি করে নিয়েছে। কিন্তু ব্যাংক তো সেফটি জায়গা, ওইখানে তো দিন রাত সিকিউরিটি গার্ড পাহারা দিচ্ছে। তাহলে ওদের চোখ এড়িয়ে কে ওই দুর্গা মূর্তিটা চুরি করলো? রুদ্রনাথবাবু, আপনি দয়া করে পুজোর আগে আমার ওই মূর্তিটা খুঁজে দিন, না হলে যে আমি আমার পরিবারের লোকেদের কাছে আর সমাজের লোকেদের কাছে মুখ দেখাতে পারবো না। ওই দুর্গা মূর্তি যে আমাদের বংশের ঐতিহ্য। দুর্গা পুজোর সময় কত দূর দূরান্ত থেকে আমাদের বাড়িতে ওই সোনার দুর্গা মূর্তি পুজো দেখতে আসে। আপনি দয়া করে পুজোর আগে খুঁজে দিন ওই মূর্তিটা, না হলে যে আমি খুব খুব বড় বিপদে পড়ব। এই কথা বলে ইন্দ্রনাথ বাবু রুদ্রনাথের হাত ধরে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো। ইন্দ্রনাথ বাবু, আপনি দয়া করে কাঁদবেন না। আমি দেখছি দুর্গাপুজোর আগে আপনার বংশের সোনার দুর্গামূর্তি উদ্ধার করতে পারি কিনা। আচ্ছা, তার আগে আপনি আমার কয়েকটা প্রশ্নের জবাব দিন তো। হ্যাঁ হ্যাঁ, বলুন না, কি প্রশ্ন? আপনি যে ব্যাংকের লকারে দুর্গামূর্তিটি রাখতেন, সেই ব্যাংকের লকারের চাবি কার কাছে থাকে? ওই লকারের দুটো চাবি, একটা আসল আর একটা ডুপ্লিকেট। আমার কাছে যে চাবিটা আছে ওটা ডুপ্লিকেট, আর আসল চাবিটা আমারই বন্ধু অবিনাশের ছেলে প্রীতমের কাছে থাকে। ওই ব্যাংকেই চাকরি করে আর ওই ব্যাংকের সবগুলো লকার দেখাশোনা করে। আপনার বন্ধুর ছেলে প্রীতম ওই ব্যাংকে কতদিন হলো চাকরি করছেন? প্রীতম এই 5 বছর হলো ব্যাংকে চাকরি করছে। আপনার সঙ্গে অবনীশ বাবু আর তার ছেলে প্রীতমের সম্পর্কটা কতদিন ধরে? অবিনাশের সঙ্গে আমার কলেজ লাইফ থেকেই বন্ধুত্ব। তারপর ওর আর আমার বিয়ে হয়। ওর বিয়ের 1.5 বছরের মধ্যেই ওর ছেলে প্রীতম হয়। ওই ধরুন, ওদের দুজনের সঙ্গেই আমার সম্পর্কটা ওই 27 বছরের হবে। আর আপনার বন্ধু অবনীশ বাবুর বাড়িতে কে কে আছেন? ওদের বাড়িতে এখন ওই 4 জন সদস্য, কারণ 2 বছর হলো প্রীতম বিয়ে করেছে। ওর বউয়ের নাম শিবানী। আচ্ছা, আপনি কত বছর হলো ব্যাংকের লকারে দুর্গা মূর্তিটা রাখছেন? 10 বছর হলো আমি ব্যাংকের লকারে দুর্গা মূর্তিটা রাখছি। আর তার আগে আমার ঘরের সিন্ধুকেই ওই দুর্গা মূর্তি থাকতো। সিন্ধুকের চাবি সব সময় কি আপনার কাছেই থাকে? সিন্ধুকের চাবি সবসময় আমার কাছেই থাকতো। কালকে কার সঙ্গে আপনি দুর্গা মূর্তিটা ব্যাংকে আনতে গিয়েছিলেন? আমি গতকাল আমার ছোট ছেলে অভিষেকের সঙ্গে ব্যাংকে গিয়েছিলাম। কটার সময় গিয়েছিলেন? ওই ধরুন না, ওই দুপুর 12:30 থেকে ওই 1টা নাগাদের মধ্যেই। আচ্ছা, এবার আপনি আমাকে একটা কথা বলুন তো। আপনার বাড়ির সিন্ধুকে দুর্গা মূর্তিটা যখন রাখতেন, তখন হঠাৎ করে ব্যাংকের লকারে রাখা শুরু করলেন কেন? ইন্দ্রনাথ বাবু একটু ইতস্তত বোধ করে বললেন, আপনি ঠিকই ধরেছেন রুদ্রনাথ বাবু, আমার দুর্গা মূর্তিটাকে ব্যাংকের লকারে রাখার একটা কারণ আছে। কি কারণ বলুন? আজ থেকে 10 বছর আগে আমার দাদার মেয়ে রিনা ওই কলেজের একটা ছেলের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করে। ছেলেটার নাম ছিল দেবদত্ত। রিনা দেবদত্তকে বিয়ে করার পর দাদা জানতে পারে ছেলেটি কোনোই কাজকর্ম করে না। ছেলেটি একেবারেই মধ্যবিত্ত পরিবারের ছেলে ছিল। রিনার শ্বশুর বাড়িতে থাকতে বেশ কষ্টই হচ্ছে দেখে দাদার বৌদি মিলে রিনাকে নিয়ে আসে, সঙ্গে ওর বর দেবদত্তকেও। আমাদের বারাসাতের কাজীপাড়ায় একটা টিনের কারখানা আছে। সেই কারখানায় টিনের নানান ধরনের জিনিসপত্র তৈরি হয়। দেবদত্ত কোনো কাজ করে না দেখে আমি আর দাদা মিলে ওই কারখানাটার ভালো মন্দ দেখার দায়িত্ব দেবদত্তকে দিই। কিন্তু ও যে আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা আর চুরির মতো জঘন্যতম কাজ করবে, আমি আর দাদা সেটা কোনোদিনও ভাবতে পারিনি। রিনার সঙ্গেও দেবদত্তর বিয়ের 2 বছরের মাথায় আমাদের কাছে হঠাৎ করেই খবর আসে টিনের কারখানার প্রভিডেন্ট ফান্ড থেকে 2 লক্ষ টাকা কে যেন চুরি করে নিয়েছে। খবরটা জানার পর আমরা পুলিশে খবর দিই। পুলিশ তার নিয়ম মতো তদন্ত শুরু করে। তদন্ত চলাকালীন আমাদের বাড়িতে একদিন রাতে আরও একটা দুর্ঘটনা ঘটে যায়। আমাদের বাড়িতে কে যেন ঢুকে ঘুমের ওষুধের স্প্রে করে সিন্ধুকের দরজা ভেঙে ওই সোনার দুর্গা মূর্তিটি চুরি করে নিয়ে যায়। পরদিন সকালে আবার আমি পুলিশে খবর দিই। পুলিশ এবার জোরদার তদন্ত শুরু করে। তদন্তের 5 দিনের মাথায় জানতে পারি রিনার বর দেবদত্ত আমাদের টিনের কারখানার থেকে 2 লক্ষ টাকা চুরি করেছে।
সেই সঙ্গেই ওই আমাদের বাড়ির সোনা দুর্গা মূর্তিটাও চুরি করেছে। কারণ জানতে পারলাম দেবদত্ত রোজ রোজ জুয়া খেলতো, নানান ধরনের রেসের মাঠেও যেত, নানা জায়গায় গিয়ে গিয়ে টাকা ধার দেনাও করেছে। এরপর পুলিশ ওকে জেলে নিয়ে যায়। তারপর কোর্টে 1 বছর মামলা চলার পর ওর 7 বছরের জেল হয়। বাড়িতে এরকম দুর্ঘটনা ঘটার পর থেকেই আমি আর বাড়িতে দুর্গা মূর্তিটা রাখি না। তারপরের থেকেও এই ব্যাংকের লকারেই রাখা শুরু করি। দেবদত্ত জেলে চলে যাওয়ার পর আপনার দাদার মেয়ে রিনার কি হলো? দেবদত্ত জেলে চলে যাওয়ার পরই রিনা খুবই ভেঙে পড়েছিল, কিন্তু ও এইসব খুব তাড়াতাড়ি কাটিয়ে উঠতেই দাদা ভালো ঘর দেখে আর পরিবার দেখে রিনার আবার বিয়ে দেয়। ও এখন স্বামী সন্তান নিয়ে বেশ ভালোই আছে। আচ্ছা, 9 বছর তো কেটে গেছে। দেবদত্ত তো জেলে থাকার মেয়াদ আজ থেকে 2 বছর আগে শেষ হয়ে গেছে। ও এখন কোথায় আছে কিছু জানেন? না, সে ব্যাপারে আর কিছুই জানি না। রুদ্রনাথ বেশ কিছুক্ষণ ধরে কি যেন একটা ভাবল। তারপর ইন্দ্রনাথ বাবুকে বলল, আমি আগে ব্যাংকে যাব। ওইখানে গিয়ে ব্যাংকের ম্যানেজার আর যারা যারা ওই ব্যাংকে কাজ করে তাদের সঙ্গে আমি কিছু কথা বলে দেখব, বিশেষ করে আপনার বন্ধুর ছেলে প্রীতমের সঙ্গে। তারপর আমি আপনার বাড়িতে যাব। আপনার বাড়ির সবার সঙ্গে আমাকে একটু কথা বলতে হবে। আচ্ছা বেশ, ঠিক আছে রুদ্রনাথ বাবু। সুবীর, তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আমাদের এক্ষুনি বেরোতে হবে। এরপর আমি রুদ্রনাথের কথা অনুযায়ী তাড়াতাড়ি তৈরি হয়ে নিলাম। ইন্দ্রনাথ বাবু গাড়ি নিয়ে এসেছিলেন। আমরা ওনার গাড়ি করে ব্যাংকের উদ্দেশ্যে রওনা দিই। আমি গাড়ি করে যেতে যেতে ইন্দ্রনাথ বাবুকে জিজ্ঞেস করি, আচ্ছা ইন্দ্রনাথ বাবু, আপনি আপনার বংশের সোনার যে মূর্তিটার কথা বলছেন, সেটা কি সোনার রত্ন দিয়ে তৈরি? এটা আপনি ভালো প্রশ্ন করেছেন সুবীর বাবু। এই প্রশ্ন অনেকেই করে আমাদের বাড়িতে দুর্গাপুজো দেখতে এসে, আর আমি তাদের প্রশ্নের জবাব দিতে দিতে আজও ক্লান্ত। ওই সোনার দুর্গা মূর্তিটা 9টা সোনার রত্ন দিয়ে তৈরি। সেই সোনার 9টা রত্নের মধ্যে আছে হলো ওই রুবি, মুক্ত, প্রবাল, পান্না, পোখরাজ, নীলমণি, হিরে, গোমেদ, ক্যাটসাই। এই সোনার নবরত্নের দুর্গামূর্তি আমার ঠাকুরদার বাবার আমল থেকেই পুজো হয়ে আসছে। তাহলে বুঝতেই পারছেন যে কত পুরনো এই দুর্গামূর্তি আমাদের বংশের। আচ্ছা ইন্দ্রনাথ বাবু, এই দুর্গা মূর্তি চুরি যাওয়ার পেছনে আপনার বাড়ির কাউকে কি আপনার সন্দেহ হয়? না, আমার বাড়ির কেউই এই ধরনের জঘন্যতম কাজ করবে না। সেই ব্যাপারে আমার বাড়ির লোকেদের উপর আমার আস্থা আর ভরসা দুটোই আছে। আপনার বাড়িতে আপনি ছাড়া আর কে কে আছেন? দাদা মানে আমার বড়দা এই 3 বছর হলো মারা গেছেন। এখন বৌদি, আমার 2 ছেলে। আমার বড় ছেলের নাম হচ্ছে অভিজিৎ আর ছোট ছেলের নাম অভিষেক। অভিষেক এখনো বিয়ে করেনি, ও এখনো নানান জায়গায় চাকরির পরীক্ষা দিচ্ছে। আর আমার বড় ছেলে অভিজিতের 5 বছর হলো বিয়ে হয়েছে। ওর স্ত্রীর নাম কোয়েল। ওদের একটা 2 বছরের ছেলে আছে, ওর নাম পুটুস। আর আমার স্ত্রী মালবিকা। 7 জন সদস্যকে নিয়ে আমার একটা ছোট্ট পরিবার। আপনার বড় ছেলে অভিজিৎ কি করে? ও আমার সঙ্গে আমাদের পারিবারিক ব্যবসা সামলায়। ও, আপনাকে তো আমাদের পারিবারিক ব্যবসা নিয়ে কিছু বলাই হয়নি। আমাদের শুধু টিনের ব্যবসা নেই, এর সঙ্গে আরও ব্যবসাও আছে। আমাদের একটি ফার্নিচারের ব্যবসাও আছে, আর একটি লোহার ব্যবসাও আছে, আর এছাড়াও মার্বেল পাথরের ব্যবসাও আছে। ইন্দ্রনাথ বাবুর বড় 4-4টে ব্যবসার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। এরপর 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে ইন্দ্রনাথ বাবুর গাড়িটা বাজারের বাইরে একটা 2 তলা অফিসের সামনে দাঁড়ানো। তখন ঘড়িতে 10:30 বাজে। ইন্দ্রনাথ বাবু 2 তলার অফিসটার দিকে তাকিয়ে বলল, আপনারা নেমে আসুন, এই হলো গিয়ে ব্যাংক। আমরা গাড়ি থেকে নেমে ব্যাংকে প্রবেশ করি। ইন্দ্রনাথ বাবুর সঙ্গে সোজা ব্যাংক ম্যানেজার সমরেশ সরকারের অফিস ঘরে যাই। সমরেশ সরকারের সাথে আমাদের আলাপ করিয়ে দিতেই তিনি নমস্কার করে বললেন, রুদ্রনাথবাবু, আমি খবরের কাগজে আপনার গোয়েন্দাগিরির অনেক কথা পড়েছি। আজ আপনার সঙ্গে সামনাসামনি সাক্ষাৎ হয়ে খুব ভালো লাগছে, কিন্তু
আমার অফিসে যে এরকম একটা জঘন্যতম ঘটনা ঘটে যাবে তা আমি কোনোদিনও ভাবতে পারিনি। আপনি আমাকে কি প্রশ্ন করবেন করুন, আমি উত্তর দিতে প্রস্তুত। আচ্ছা সমরেশবাবু, আপনি এই ব্যাংকে কতদিন হলো ম্যানেজারের পদে আছেন? 11 বছর ধরে। আপনার ব্যাংকে প্রীতম বলে যে ছেলেটি কাজ করে, মানে লকারের দায়িত্ব সামলায়, ওই ছেলেটি কেমন? ও প্রীতম, ও খুব ভালো ছেলে, ব্যাংকের প্রতিটা কাজও খুব মন দিয়েই সামলায়। কতদিন হলো এই ব্যাংকের লকারের দায়িত্ব সে সামলাচ্ছে? লকারের দায়িত্ব এই 1.5 বছর হলো সামলাচ্ছে। আপনার ব্যাংকে যে কটা লকার আছে সেই কটা লকারের সব চাবি কি প্রীতমের কাছেই থাকে? হ্যাঁ হ্যাঁ, ওর কাছেই এই ব্যাংকে সব লকারের চাবি টাবি থাকে। ও খুবই বিশ্বস্ত ছেলে। আচ্ছা, এবারে আমার শেষ প্রশ্ন। গতকাল দুপুরবেলা ইন্দ্রনাথ বাবু আর তার ছোট ছেলে অভিষেককে নিয়ে যখন দুর্গা মূর্তিটা নিতে এসেছিলেন, আপনি কি ওদের সঙ্গে তখন ছিলেন? না, তখন ছিলাম না। সেই সময় আমি একটা মিটিংয়ে ব্যস্ত ছিলাম। ওনাদের সঙ্গে ওই প্রীতমই ছিল। ধন্যবাদ আপনাকে সমরেশবাবু। আচ্ছা, প্রীতমের সাথে কিছু কথা বলতে চাই, তবে সবার সামনে নয়। আমি বরঞ্চ আপনাদের অফিসের ক্যান্টিনে গিয়ে বসছি। আপনি ওকে ওখানে পাঠিয়ে দিন। আচ্ছা ঠিক আছে রুদ্রনাথবাবু। এরপর আমরা সমরেশবাবুর অফিস ঘর থেকে বেরিয়ে ক্যান্টিনে গিয়ে বসলাম। 5-10 মিনিট পর 30-31 বছরের ছেলে আমাদের কাছে এসে দাঁড়াল। বুঝলাম ইনি হলেন প্রীতম। রুদ্রনাথবাবু, এই হলো আমার বন্ধু অবিনাশের ছেলে প্রীতম। নমস্কার, আমি প্রীতম মাইতি। বলুন, কি প্রশ্ন আছে আপনার? প্রীতমের আবভাব আর চালচলন দেখে আমার খুব একটা ভালো লাগলো না। কেমন যেন ভাবভঙ্গি। প্রীতমবাবু, আপনার এত তাড়া কিসের? কিছু কি হয়েছে? না, কিছু হয়নি। আসলে অনেকগুলো ইম্পর্টেন্ট কাজ ফেলে এসেছি, তো সেগুলো আজকের মধ্যেই শেষ করতে হবে, না হলে ম্যানেজার তাড়া দিচ্ছে। হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। আমার একটু তাড়া আছে আজকে। আচ্ছা প্রীতমবাবু, আপনি এই ব্যাংকে কতদিন হলো কাজ করছেন? আমি এই ব্যাংকে আছি 5 বছর হলো। আপনার কাজটা কি? এই ব্যাংকে আমার চাকরি পাওয়ার পর আমি প্রথমে সাধারণ কাজই করতাম। এই ধরুন, যারা মাসে মাসে ব্যাংকে টাকা দেয় তাদের টাকার হিসেব রাখা। বয়স্ক যারা আছেন তারা ওই মাসে মাসে যে পেনশনের টাকাটা পায় তাদেরকে দেওয়া। এছাড়া ব্যাংকে যেসব সাধারণ কাজকর্ম হয় সেই সব সাধারণ কাজকর্মই আমি করতাম। হ্যাঁ, এই 1.5 বছর হলো আমি সমরেশবাবুর ব্যাংকের সবকটা লকারের চাবির দায়িত্বও নিয়েছি। আচ্ছা প্রীতমবাবু, ব্যাংকের সব কটা লকারের চাবি কি আপনি দায়িত্ব নিয়ে সামলান, নাকি আপনার সঙ্গে আরও অন্য কেউ আছে? আগে না, আমি একাই সামলাই সবকটা লকার। আপনারা যারা এই অফিসে কাজ করেন, কখন অফিসে আসেন আর কখন অফিসের কাজ শেষ করে বেরোন? আমরা সকাল 10টায় ঢুকি, আর কাজের ছুটি হতে হতে বিকাল 5:30 কি 6টা বেজে যায়। যেদিন এই ব্যাংকের লকার থেকে সোনার দুর্গা মূর্তিটা চুরি যায়, তার আগের দিন আপনি কখন অফিস থেকে বেরিয়েছেন, আর পরদিন কখন অফিসে ঢুকেছেন? যেদিন মূর্তি চুরি যায় তার আগের দিন আমি ওই বিকেল 5:30 নাগাদ অফিস থেকে বের হয়েছিলাম, আর কালকে যথারীতি সকাল 10টার মধ্যে অফিসে ঢুকি। ধন্যবাদ প্রীতমবাবু, এবার আপনি আসতে পারেন। প্রীতম ক্যান্টিন থেকে বেরিয়ে যাওয়ার পর রুদ্রনাথ ব্যাংকের আরও কিছু কর্মীদের সঙ্গে কথা বলল, কিন্তু তাদের কারোর কাছ থেকে মূর্তি চুরি যাওয়ার সম্পর্কে কোনো তথ্যই পাওয়া গেল না। রুদ্রনাথ ইন্দ্রনাথ বাবুকে বলল, চলুন ইন্দ্রনাথ বাবু, আপনার বাড়ি চলুন। আপনার বাড়ির লোকেদের সঙ্গে আমি একটু কথা বলবো। এরপর আমরা ইন্দ্রনাথ বাবুর গাড়ি করে ব্যাংক থেকে বেরিয়ে ওনার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। গাড়িতে যেতে যেতে রুদ্রনাথ ইন্দ্রনাথ বাবুকে প্রশ্ন করে, ইন্দ্রনাথ বাবু, আপনার বাড়িতে এত বড় দুর্ঘটনা ঘটেছে, আপনি পুলিশকে জানাননি কেন? আমি ইচ্ছা করেই পুলিশকে জানাইনি। পুলিশ আসলেই আমাদের বাড়ির এই এত বড় দুর্ঘটনার কথা লোক জানাজানি হয়ে যেত আর কি। আর বাইরের লোক জানা মানেই খবরের কাগজের সাংবাদিকরা জেনে যেত। এই মূর্তিটাকে নিয়ে খবরের কাগজে লেখালেখির জন্য সাংবাদিকরা সারাদিন এসে আমার বাড়ির লোকেদের বিরক্ত করতো। সেটা আমি চাই না। তাছাড়া বাড়ির লোক ও সাংবাদিকরা এই খবর জানতে পারলে যে চুরি করেছে সে আগে থেকেই সাবধানও হয়ে যেত। তাই আর আমি পুলিশকে খবর দিইনি, সোজা আপনার কাছে চলে এসেছি। এটা আপনি বুদ্ধিমানের কাজ করেছেন।
খবরের কাগজের লোক জানলেই চোর সাবধান হয়ে যাবে। ওদের দুজনের মধ্যে কথা বলতে বলতে গাড়িটা হঠাৎ ঘড় ঘড় আওয়াজ তুলে একটা বড় 3 তলা বাড়ির কালো গেটের সামনে দাঁড়াতেই ইন্দ্রনাথ বাবু বলল, আপনারা নেমে আসুন গাড়ি থেকে। এই যে বড় রাজপ্রাসাদের মতন জমিদার আমলের 3 তলা বাড়িটা দেখছেন, এটাই আমার বাড়ি। এই বাড়িতেই আমি আমার ছোট পরিবার নিয়েই থাকি। আমরা গাড়ি থেকে নেমে ইন্দ্রনাথ বাবুর সঙ্গে বাড়ির গেট খুলে প্রবেশ করি। বাগানে নুড়ি পাথর বিছানো রাস্তা দিয়ে হেঁটে বাড়ির ভিতর ঢুকতেই দেখি বাড়ির মাঝখানে বড় একটা ঠাকুর দালান। সেই ঠাকুর দালানের সামনে দুর্গাপুজো হবে বলে সাজানো হচ্ছে। ঠাকুর দালানের এক পাশ দিয়ে সারি সারি ছোট ছোট ঘর, তার এক পাশে 2 তলা ওঠার সিঁড়ি। রুদ্রনাথ ইন্দ্রনাথ বাবুকে জিজ্ঞেস করল, আচ্ছা ইন্দ্রনাথ বাবু, ঠাকুর দালানের পাশে ছোট ছোট ঘরগুলোতে কে থাকে? ওই ঘরগুলোতে কেউই থাকে না। ওই পুজোর সময় দূর দূরান্ত থেকে আমাদের পরিবারের যারা আত্মীয় পরিজনরা আসে, তারাই ওই ঘরে থাকে। এমনি সময় ঘরগুলো বন্ধই পড়ে থাকে। আমরা তো সবাই ওই 2 তলা 3 তলা জুড়েই থাকি। ইন্দ্রনাথ বাবু, আপনার ছোট ছেলে অভিষেক এখন কি বাড়িতেই আছেন? হ্যাঁ, ও বাড়িতেই আছে। নিজের ঘরে মনে হয় পড়াশোনা করছে। প্রথমে আমি ওর সঙ্গে দেখা করব, তারপর আপনার বাড়ির বাকিদের সঙ্গে। আচ্ছা, ঠিক আছে। এরপর আমরা সিঁড়ি দিয়ে উঠে 2 তলার লম্বা বারান্দার শেষ প্রান্তে একটি ঘরে ঢুকতেই দেখি বছর 21-22 বছরের একটি ছেলে মন দিয়ে পড়াশোনা করছে। আমাদের ঘরে ঢুকতে দেখে ছেলেটি উঠে দাঁড়িয়ে ইন্দ্রনাথ বাবুকে কিছু একটা হয়তো বলতে যাবে, তার আগেই ইন্দ্রনাথ বাবু আমাদের দুজনের উদ্দেশ্যে বলে ওঠে, এই হলো আমার ছোট ছেলে অভিষেক। আপনি ওকে কি প্রশ্ন করবেন করুন, আমি বরং বাইরে অপেক্ষা করছি। এই বলে ইন্দ্রনাথ বাবু ঘরের বাইরে চলে গেলেন। রুদ্রনাথ অভিষেককে প্রশ্ন করে, আচ্ছা অভিষেক বাবু, আপনার বাড়িতে প্রতিবার যে সোনার দুর্গা মূর্তিটা পুজো হয়, ওই মূর্তিটি ব্যাংকের লকার থেকে আনার জন্য প্রত্যেকবার কি আপনি আপনার বাবার সঙ্গে ব্যাংকে যান? আগে না, আমি যাই না। আগের বছর দাদা গিয়েছিল, তার আগের বছর মা, এবারেরটাই আমি গিয়েছিলাম। আপনি প্রত্যেক বছর যেতেন না কেন? কারণ প্রত্যেক বছর এই সময়টা কোনো না কোনো কারণে আমার পরীক্ষা থাকতো। আগের বছর তো MA ফাইনাল পরীক্ষা ছিল। আপনার তো কলেজের পড়াশোনা শেষ, আপনি এখন কি করছেন? একটা ভালো চাকরি পাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আপনার বাবার তো অনেকগুলো ব্যবসা, আপনার পারিবারিক ব্যবসায় যুক্ত হতে ইচ্ছে করে না? আগে না, একদম করে না। কারণ আমি এসব পারিবারিক ব্যবসাপত্র কোনো দিনই পছন্দ করিনি। আমি নিজের পায়ে দাঁড়িয়ে কিছু একটা করে বাবাকে দেখাতে চাই জীবনে। বাহ, বেশ ভালো। আচ্ছা, আপনি যখন গতকাল দুপুরবেলায় আপনার বাবার সঙ্গে ব্যাংকে গিয়েছিলেন, তখন কে কে ছিল সেখানে? আমি, বাবা, প্রীতম দাদা, এই 3জনই ছিলাম। ঠিক বলছেন? আপনারা ওই ব্যাংকের লকার ঘরে 3জনই ছিলেন? একটু মনে করে বলুন তো, আপনাদের আশেপাশে কেউ ছিল নাকি, বা সন্দেহজনক কোনো ব্যক্তিকে আপনার আশেপাশে ঘোরাফেরা করতে দেখেছিলেন কিনা? না, ওই রকম কাউকে দেখিনি। ধন্যবাদ অভিষেকবাবু। রুদ্রনাথ অভিষেকের ঘর থেকে বেরিয়ে ইন্দ্রনাথ বাবুকে বলল, এবার আপনার বৌদির সঙ্গে একটু দেখা করব। আসুন, উনি ছাদেই আছেন। এই সময়টা বৌদি ওই ফুলের গাছে জল দেয় আর কি। এই কথা বলে ইন্দ্রনাথ বাবু আমাদের দুজনকে নিয়ে ছাদে যায়। ছাদে যেতেই দেখি 50-56 বছরের এক বিধবা মধ্যবয়সী মহিলা ঘুরে ঘুরে গাছে জল দিচ্ছে। ইন্দ্রনাথ বাবু এগিয়ে গিয়ে রুদ্রনাথের দিকে দেখিয়ে বলে, বৌদি, উনি হলেন গোয়েন্দা রুদ্রনাথ বিশ্বাস। আমি গতকাল রাতে ওনারই কথা বলেছিলাম। উনি তোমার সঙ্গে কিছু কথা বলতে চায়। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলবো ঠাকুরপো। ইন্দ্রনাথ বাবু ছাদ থেকে চলে গেলেন। রুদ্রনাথ ইন্দ্রনাথ বাবুর বৌদি মানে সুচরিতা দেবীকে প্রশ্ন করে, আচ্ছা, আপনার মেয়ে রীনা দেবদত্ত বলে যে ছেলেটিকে বিয়ে করেছিল, ওর বাড়ি কোথায়? এই প্রশ্ন শুনে সুচরিতা দেবী খানিকটা বিরক্তি ভরা মুখেই জবাব দেয়, আপনি হঠাৎ এই প্রশ্ন করছেন কেন? ওর খবর আপনার জেনে লাভ কি? তদন্তের স্বার্থেই করছি। ওই দেবদত্তর বাড়ি বসিরহাটের হরিশপুর গ্রামে। ওর বাড়িতে কে কে থাকতো, এই সম্পর্কে কিছু জানেন? আমি তো শুনেছিলাম ওর মা আর ওই থাকে,
ওদের সঙ্গে আর কেউ থাকে কিনা আমি ঠিক জানি না। আচ্ছা, যেদিন ব্যাংকের লকার থেকে দুর্গা মূর্তিটি চুরি হয়, আপনি সেই দিন কোথায় ছিলেন? বাড়িতেই ছিলাম, কোথায় আর যাব। আপনি কি আমাকে সন্দেহ করছেন নাকি? তদন্তের জন্য তো আমাকে সবাইকেই সন্দেহ করতেই হয়। আচ্ছা, দেবদত্তর কোনো ছবি কি আপনার কাছে আছে? হ্যাঁ আছে, আসুন আমার সঙ্গে। সুচরিতা দেবী আমাদের সিঁড়ি থেকে নেমে দোতলায় নিজের ঘরে নিয়ে যায়। তারপর আলমারি খুলে একটা আকাশি রঙের অ্যালবাম বের করে এনে সেটা উল্টে পাল্টে তার ভেতর থেকে একটা ছবি বের করে রুদ্রনাথের হাতে দিয়ে বলে, এই হলো গিয়ে আমার মেয়ে রিনার বিয়ের প্রথম ছবি। আমার মেয়ে রিনার পাশে যে ছেলেটিকে দেখছেন, ওই হলো দেবদত্ত। ওর পুরো নাম দেবদত্ত মণ্ডল। সুচরিতা দেবী রুদ্রনাথের হাতে ছবিটা দিতেই আমি ছবির দিকে তাকিয়ে দেখি একটা ফর্সা গোলগাল বিবাহিতা মেয়ের পাশে রোগা ছিমছাম চেহারা, শ্যামবর্ণ দেখতে একটি কম বয়সী চশমা পরা ছেলে হাসি মুখে বসে আছে। কিন্তু সেই হাসিটার মধ্যে কেমন একটা শয়তানি শয়তানি ভাব লুকিয়ে আছে। রুদ্রনাথ কিছুক্ষণ ছবিটার দিকে তাকিয়ে বলল, এই ছবিটা তদন্তের জন্য আমার কাছে রাখতে পারি? হ্যাঁ পারেন। বেশ, ধন্যবাদ। এরপর আমরা সুচরিতা দেবীর ঘর থেকে বেরিয়ে ইন্দ্রনাথ বাবুর সঙ্গে দেখা করি। রুদ্রনাথ ইন্দ্রনাথ বাবুকে বলল, এবার আমি আপনার বড় ছেলে অভিজিৎ আর তার স্ত্রীর সঙ্গে দেখা করতে চাই। অভিজিৎ তো আমার কাজের ঘরে বসে ব্যবসার কিছু কাজ করছে, আর বৌমাও বাড়ি নেই। ও বাপের বাড়িতে গেছে ছেলেকে নিয়ে। ওর বাবা খুবই অসুস্থ, ফিরবে ধরুন ওই পঞ্চমের দিন। আমি তাহলে আগে অভিজিৎ বাবুর সঙ্গে দেখা করব, তারপর আপনার স্ত্রী মালবিকা দেবীর সঙ্গে। আচ্ছা, তাহলে আমার সঙ্গে অফিস ঘরে চলুন। আমার অফিস ঘরটা হলো ওই নিচতলার একদম পিছন দিকে। ইন্দ্রনাথ বাবু আমাদের নিচে অফিস ঘরে নিয়ে গেলেন। অভিজিৎ বাবুর সাথে আমাদের পরিচয় করিয়ে দিতেই তিনি বললেন, বাবা আমাকে গতকাল রাতে আপনার কথা বলেছেন। কি প্রশ্ন করবেন করুন, আমি আপনাকে সব রকম সাহায্য করতে প্রস্তুত। গতকাল দুপুরবেলায় ব্যাংকের লকার থেকে যখন দুর্গা মূর্তিটি চুরি যায়, তখন আপনি কোথায় ছিলেন? আমি গতকাল সকাল থেকে গোবরডাঙ্গায় ছিলাম। ওইখানে আমাদের মার্বেল পাথরের কারখানা আছে তো, সেখানেই কিছু কাজ ছিল। আপনি কতদিন হলো সোনার দুর্গা মূর্তিটিকে পুজো হতে দেখছেন আপনার বাড়িতে? সেই ছোটবেলা থেকে, যেদিন থেকে আমার জ্ঞান হয়েছে। আপনার বাবার তো এতগুলো ব্যবসা, তা আপনি কোন কোন ব্যবসাগুলো সামলান? মার্বেল পাথর আর কাঠের ব্যবসা আমি পুরোটাই সামলাই, আর বাবা টিনের ও লোহার ব্যবসাটা সামলায়। এই মূর্তি চুরি যাওয়ায় আপনি আপনার বাড়িতে কাউকে সন্দেহ করছেন? হ্যাঁ করছি, আমার দিদি রিনাকে। কেন জানতে পারি? আজ থেকে 3 মাস আগে রিনা আসে আমার বাবার কাছে সম্পত্তির ভাগ চাইতে। কিছু ঝামেলাও হয়। সম্পত্তি ভাগাভাগি নিয়ে দিদির সঙ্গে বাবার বেশ কথা কাটাকাটি হয়। শেষ পর্যন্ত এই বাড়ি অর্ধেক অংশ বাবা দিদির নামে লিখে দিতে রাজি হয়। কিন্তু আমি পরে খোঁজখবর নিয়ে জানতে পারি জামাইবাবুর অফিসে টাকা পয়সা নিয়ে কী একটা সমস্যা চলছে। তার জন্য নাকি অনেক টাকার দরকার। এবার জামাইবাবুর অফিসে টাকার জন্য দিদি মূর্তিটা চুরি করতে পারে কিনা সেটা জানি না, তবে আমি ওকে সন্দেহ করছি এই চুরিটার জন্য। আচ্ছা, এই মূর্তিটা চুরি হওয়ার খবর রিনা কি পেয়েছে? হ্যাঁ খবর পেয়েছে, কিন্তু ও আসেনি। ধন্যবাদ অভিজিৎ বাবু। এরপর আমরা ইন্দ্রনাথ বাবুর অফিস ঘর থেকে বেরিয়ে ইন্দ্রনাথ বাবুর স্ত্রী মালবিকা দেবীর সঙ্গে দেখা করলাম। উনি ওই সময় রান্নাঘরে রান্না নিয়ে ব্যস্ত ছিলেন। আচ্ছা মালবিকা দেবী, আপনার বাড়িতে যে সোনার দুর্গা মূর্তিটি পুজো হয়, ওই মূর্তি আপনি কতদিন হলো দেখছেন? যেদিন থেকে এই বাড়িতে বিয়ে হয়ে এসেছি সেই দিন থেকেই দেখছি। আচ্ছা, গতকাল আপনার স্বামী যখন ব্যাংকে মূর্তিটা আনতে গিয়েছিলেন, আপনি সেই সময় তখন কোথায় ছিলেন? আমাদের পাড়ায় 3 মাথার মোড়ে ওই যে বড় কাপড়ের দোকানটা আছে, ওইখানেই কাপড় কিনতে গিয়েছিলাম। আচ্ছা, এই মূর্তি চুরি যাওয়ার পেছনে আপনার বাড়ির কাউকে সন্দেহ হয়? হ্যাঁ সন্দেহ হয়। আমার বড় বৌমা কোয়েলকে। একটা ছোট ঘরের মেয়ে, ওই মেয়ে এই বাড়ির বউ হওয়ার যোগ্য নাকি? আমার বড় ছেলে ওকে দয়া করে এই বাড়ির বউ করে নিয়ে এসেছে বলে ও এই বাড়ির বউ হতে পেরেছে। আমি জানি ও ওই সোনার মূর্তিটা চুরি করতে পারে ওর বাবার চিকিৎসার জন্য। আচ্ছা, ধন্যবাদ। এরপর আমরা
ইন্দ্রনাথ বাবুর সঙ্গে দেখা করে বেরিয়ে পড়লাম। রাস্তা দিয়ে যখন হাঁটছি, রুদ্রনাথ আমাকে তখন বলল, সুবীর, তুমি সকাল থেকে কিছু খাওয়া দাওয়া করনি। তুমি বাড়ি গিয়ে বরং বিশ্রাম নাও। আমি একটু প্রীতমের বাবার সঙ্গে দেখা করে আসছি। আমি রুদ্রনাথের কথা অনুযায়ী বাড়ি ফিরে আসি। তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে ভাত ঘুম দিয়ে যখন উঠি, তখন ঘড়িতে সন্ধে 6:30 বাজে। আমি শোয়ার ঘর থেকে বাইরের ঘরে আসতেই দেখি রুদ্রনাথ বসে চা খাচ্ছে আর কি যেন একটা বই পড়ছে। আমি এগিয়ে গিয়ে জিজ্ঞেস করি, কি হে রুদ্রনাথ, প্রীতমের সম্পর্কে কিছু জানতে পারলে? রুদ্রনাথ মৃদু হেসে পাঞ্জাবির পকেট থেকে দেবদত্ত ছবিটা বের করে। সেই ছবিটা দেখতে দেখতে বলল, প্রীতমের সম্পর্কে আমি অনেক কিছুই জানতে পারলাম। শুধু তুমি কালকের দিনটার জন্য অপেক্ষা করো। কাল ওর সম্পর্কে আরও অনেক কিছু জানতে পারবো। আর আমি রিনার বাড়ি গিয়েছিলাম ওর সঙ্গে কথা বলতে। রিনার সঙ্গে কথা বলে কিছু জানতে পারলে? ও কেন ইন্দ্রনাথ বাবুর কাছে হৃদয়পুরের বাগান বাড়িটার ভাগ চাইছে, বা সেরকম কিছু? কারণ ওর স্বামী দেবদত্ত বাবু ব্যাংকের লোন নিয়ে কলকাতার বেলঘড়িয়ায় জমি কিনে বড় বাড়ি করেছে। সেই ব্যাংকের লোন পরিশোধ করার জন্য রিনা ইন্দ্রনাথ বাবুর থেকে হৃদয়পুরে বাগান বাড়িটা নিজের নামে লিখিয়ে নিয়ে ওই বাড়ি বিক্রি করে ব্যাংকের লোন পরিশোধ করবে। ইন্দ্রনাথ বাবু রিনার নামে বাগান বাড়িটা করে দেবে বলে এর জন্য আইনি কাজকর্ম শুরু করে দিয়েছে। কিন্তু আমি নিশ্চিত রিনা দুর্গামূর্তি চুরি করেনি। তাহলে কে চুরি করেছে? এমন সময় টেলিফোনটা ঝনঝন আওয়াজ তুলে বেজে উঠল। রুদ্রনাথ উঠে গিয়ে ফোনটা তোলে। রুদ্রনাথ ফোনের রিসিভারটা কানে দিয়ে কিছুক্ষণ চুপ করে কি যেন শুনল। তারপর হঠাৎ উত্তেজিতভাবে বলে উঠল, হোয়াট? এ আপনি কি বলছেন? আপনি একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি আসছি। এই কথা বলে রুদ্রনাথ ফোনটা নামিয়ে রেখে আমার দিকে তাকিয়ে বলল, সুবীর, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। আমাদের এক্ষুনি প্রীতমের বাড়ি যেতে হবে। ও খুন হয়েছে। কি বলছো কি? কে খুন করলো? কিভাবে করলো? আগে চলো, গেলেই সব জানতে পারবো। এরপর আমি আর রুদ্রনাথ বেশি দেরি না করে তাড়াতাড়ি তৈরি হয়ে নিয়ে প্রীতমের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা দুজন যখন হেঁটে প্রীতমের বাড়ির দিকে যাচ্ছি, হঠাৎ রাস্তার মধ্যে কিছু মানুষ ও পুলিশকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। আমরা সেই দিকেই এগিয়ে গেলাম। কাছে গিয়ে দেখি পুলিশ অফিসার তথাগত মুখার্জি দাঁড়িয়ে আছেন এবং তার সামনে প্রীতমের নিথর মৃতদেহটা পড়ে আছে। তথাগত বাবু, আপনি কলকাতা ছেড়ে বারাসাতে, কি ব্যাপার? রুদ্রনাথকে দেখে তথাগত বাবু বললেন, আরে রুদ্রনাথ যে, এই 2 মাস হলো আমি এই বারাসাত থানায় পোস্টিং হয়ে এসেছি। তা তুমি এখানে কি কোনো কেসের কাজে নাকি? হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, একটা কেসের কাজেই এখানে এসেছি। রুদ্রনাথ এই কথা বলে সে কি কাজে এখানে এসেছে সব কথা তথাগত বাবুকে খুলে বলল। তথাগত বাবু হাসি মুখে বললেন, আপনি এই কেসে যখন আছেন তখন তো অর্ধেক রহস্য সমাধান হয়েই গেছে, আর আমার কোনো চিন্তা নেই। রুদ্রনাথ প্রীতমের নিথর মৃতদেহটার দিকে তাকিয়ে প্রশ্ন করে, প্রীতমের গায়ে তো কোনো আঘাতের চিহ্ন দেখতে পাচ্ছি না। ওকে কি দিয়ে খুন করা হয়েছে কিছু কি জানেন? দাঁড়ান, দেখাচ্ছি। মিস্টার সাহা, একবার আপনার হাতের ওই প্যাকেটে মোড়া জিনিসটা এদিকে নিয়ে আসুন তো। তথাগত বাবুর কথা শুনে আরও একজন পুলিশ অফিসার আমাদের দিকে এগিয়ে আসে। তথাগত বাবুর হাতে একটা প্লাস্টিকের প্যাকেট দিলেন। প্যাকেটের ভেতর থেকে একটা সরু মতো তীর বের করে এনে তিনি বললেন, এই তীরের ডগায় বিষাক্ত ছুঁচ দিয়ে দূর থেকে ছুঁড়ে প্রীতমকে খুন করা হয়েছে মশাই। আর যে বিষ দিয়ে প্রীতমকে খুন করা হয়েছে সেই বিষটা মারাত্মক। যার শরীরে প্রবেশ করবে তার সঙ্গে সঙ্গে মৃত্যু হবে। এই কথা শুনে রুদ্রনাথ মুখে কিছু বলল না। প্রীতম যে রাস্তা দিয়ে বাড়ি ফেরে, রুদ্রনাথ সেই রাস্তার চারিদিকটা তাকাতে তাকাতে হেঁটে কিছুটা এগিয়ে যায়। রুদ্রনাথ রাস্তা দিয়ে কিছুটা হেঁটে যাওয়ার পর হঠাৎ সে একটা কালো আধারি জায়গায় থমকে দাঁড়িয়ে পড়ে। তারপর একটা ল্যাম্প পোস্টের নিচের থেকে কি একটা জিনিস হাতে তুলে নেয়।
আমি দেখলাম ওটা একটা ছেলেদের চশমা। রুদ্রনাথ চশমাটা হাতে তুলে নিয়ে তথাগত বাবুর সাথে আলোচনা করতে থাকে বেশ কিছুক্ষণ ধরে। তারপর ওদের দুজনের আলোচনা শেষ হলে রুদ্রনাথ আমার কাছে এসে বলল, সুবীর, একবার রিনার বাড়ি চলো, ওকে একটা প্রশ্ন করার আছে। এরপর আমরা দুজন ট্যাক্সি করে দত্তপুকুরের রিনার শ্বশুর বাড়ির দিকে রওনা দিই। রাত 9:30 নাগাদ রিনার বাড়ির সামনে আমাদের ট্যাক্সিটা দাঁড়ালো। সুবীর, তুমি 5 মিনিট গাড়িতে অপেক্ষা করো, আমি রিনা দেবীকে একটা প্রশ্ন করে আসছি। রুদ্রনাথ গাড়ি থেকে নেমে রিনার বাড়িতে ঢুকে যায়। তারপর 5-10 মিনিট বাদে আবার বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে এসে বসে। গাড়িতে বসতেই আমি ওকে জিজ্ঞেস করি, রিনা দেবীর কাছ থেকে কিছু জানতে পারলে? গতকাল সকাল 9টা নাগাদ ইন্দ্রনাথ বাবুর বাড়ি গিয়ে সব জানতে পারবে। আমি এখন তোমাকে কিছুই বলতে পারবো না, বুঝলে? আমার খানিকটা অভিমান হলো ঠিকই, কিন্তু মুখে কিছু বললাম না, চুপ করে থাকলাম। পরের দিন সকাল 9টা নাগাদ কি ঘটনা ঘটবে তার অপেক্ষার প্রহর গুনতে লাগলাম। রুদ্রনাথ বাবু, এত সকালে আপনি আমাদের বাড়িতে এসে সবাইকে জড়ো করলেন? তাহলে কি দুর্গা মূর্তিটা পাওয়া গেছে? হ্যাঁ, পাওয়া গেছে। আর যার কাছ থেকে পাওয়া গেছে তাকে দেখে আপনারা সবাই অবাক হবেন। কে সে স্যার? রুদ্রনাথ সদর দরজার দিকে তাকিয়ে বলল, তথাগত বাবু, আসামিকে ঘরে নিয়ে আসুন। তথাগতবাবু আর একজন পুলিশ অফিসার একজন লোককে হাতে হাত করা ও কোমরে দড়ি পরিয়ে টানতে টানতে ঘরে ঢুকলেন। লোকটাকে দেখে ইন্দ্রনাথ বাবু ও রিনা দুজনে মিলে বলে উঠল, দেবদত্ত, তুমি? রুদ্রনাথ বাবু, তাহলে কি দুর্গা মূর্তিটা ওই চুরি করেছে? দেবদত্ত শুধু একাই চুরি করেনি, ওর সঙ্গে আরও একজন যুক্ত ছিল। কে সে স্যার? অবিনাশবাবুর ছেলে প্রীতমও এই চুরির সঙ্গে যুক্ত ছিল। তবে হ্যাঁ, পুরোপুরিভাবে যুক্ত ছিল না। ও শুধু দেবদত্তকে সাহায্য করেছে এই চুরিটা করতে। আমি তো কিছুই বুঝতে পারছি না। গত 22শে সেপ্টেম্বর দুপুরবেলায় ইন্দ্রনাথবাবু তার ছোট ছেলে অভিষেককে নিয়ে ব্যাংকের লকার থেকে পুজোর জন্য আপনাদের বংশের 30 বছরের পুরনো সোনার নবরত্নের দুর্গা মূর্তিটি আনতে চান। কিন্তু ব্যাংকের লকার ঘরে গিয়ে লকারটা খুলতেই দেখা যায় সেখান থেকে মূর্তিটি চুরি হয়ে গেছে। এই চুরির বিষয়ে বাইরের কেউ যেন জানতে না পারে, তাই ইন্দ্রনাথবাবু পুলিশে খবর দেন না। তার বদলে উনি আমার কাছে সাহায্য চাইতে আসেন। এরপর আমি ওনার কথা মতো তদন্ত শুরু করি। সেই তদন্তে আমি আপনাদের বাড়ির সবার সঙ্গে ও ব্যাংকের লোকেদের সঙ্গে কথা বলি। কিন্তু প্রীতমের সঙ্গে কথা বলে আমার মনে হয়েছিল ও হয়তো কিছু জানে বা কিছু করেছে। ব্যাংকের একজন গার্ড আমায় জানায় যেদিন দুর্গা মূর্তিটি চুরি হয় তার আগের দিন রাতে প্রীতম ব্যাংকে আসে। সেদিন সেই গার্ডটা ছিল নাইট ডিউটিতে। তার কাছ থেকে প্রীতম কি একটা কাজ আছে বলে ব্যাংকে ঢোকার ডুপ্লিকেট চাবি নিয়ে ব্যাংকে ঢোকে। তারপর 15 মিনিট বাদে প্রীতম আবার ব্যাংকের ভেতর থেকে বেরিয়ে আসে। যেহেতু প্রীতম ওই ব্যাংকে যে কটা লকার আছে সেই কটা লকারের চাবি ওর দায়িত্বে রয়েছে, তাই ইন্দ্রনাথ বাবুর নামে যে লকারটা আছে সেই লকার খুলে মূর্তিটি চুরি করতে তার কোনো অসুবিধেই হয় না। এরপর প্রীতম চুরি করা মূর্তিটি সেদিন রাতে দেবদত্তর হাতে তুলে দেয়। আচ্ছা, প্রীতম দেবদত্তকে চিনল কি করে? এটা আপনি ঠিক প্রশ্ন করেছেন। হ্যাঁ, প্রীতম অনেক আগে থেকেই দেবদত্তকে চিনত। সেদিন ব্যাংকে প্রীতমের ওই অস্বাভাবিক আচার আচরণ আর ইন্দ্রনাথ বাবুর মুখে আজ থেকে 12 বছর আগে দেবদত্তর কাণ্ড কারখানার কথা শুনে আমি প্রীতমের বিষয়ে ভালো করে খোঁজ খবর নিতে শুরু করি। ওর বিষয়ে ভালো করে খোঁজ খবর নিতে নিতে জানতে পারি প্রীতমের স্কুল লাইফে রক্তিম বলে একটি বন্ধু ছিল এবং এখনও রক্তিমের সঙ্গে প্রীতমের যোগাযোগ আছে। তারপর রক্তিমের মুখ থেকে আমি জানতে পারি ওর এক মামাতো দাদা আছে, তার নাম দেবদত্ত। দেবদত্ত ছেলেটি নাকি ওর মাকে নিয়ে রক্তিমদের বাড়িতেই থাকে। আর দেবদত্তর সঙ্গে প্রীতমের খুব খাতিরও রয়েছে। রক্তিমের কাছে দেবদত্তর ছবিটা চাইতেই সে আমাকে একটা ছবি দেখায়। আমি মিলিয়ে দেখি সুচরিতা দেবী সকালবেলায় যে ছবিটা আমাকে দিয়েছিলেন ও রক্তিমের দেওয়া ছবিটির মধ্যে যে ছেলেটি রয়েছে তাকে হুবহু একই রকম দেখতে।
তখনও আমি নিশ্চিত হতে পারিনি দেবদত্ত মূর্তি চুরির সঙ্গে যুক্ত, কারণ আমি প্রীতমকেই তখনও পর্যন্ত সন্দেহ করে যাচ্ছিলাম। এরপর আমি সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে এসে সুবীরের সঙ্গে আপনাদের কেসটা নিয়ে যখন আলোচনা করছিলাম, ইন্দ্রনাথ বাবু আমাকে ফোন করে জানায় প্রীতম বাড়ি আসতে গিয়ে রাস্তার মাঝখানে আকস্মিকভাবে মারা যায়। কথাটা শুনে আমার মনে একটা সন্দেহের দানা বাঁধতে শুরু করে। আমি বেশি দেরি না করে সেখানে গিয়ে পৌঁছাই। গিয়ে দেখি আমার দীর্ঘ পরিচিত পুলিশ বন্ধু তথাগত মুখার্জি ওখানে উপস্থিত রয়েছে। তার থেকে জানতে পারি একটি তীরের ডগায় বিষাক্ত ছুঁচ দিয়ে প্রীতমকে খুন করা হয়েছে। সেখানে পর্যবেক্ষণ করতে করতে প্রীতমের বাড়ি থেকে কিছুটা দূরে একটা লাইট পোস্টের তলা থেকে একটা চশমা পাই আমি। সেই চশমাটা দেখে আমার বুঝতে অসুবিধে হলো না যে প্রীতমের মুখ বন্ধ করার জন্য কে খুনটা করেছে। প্রীতমকে কে খুন করেছে রুদ্রনাথ বাবু? বলছি রুদ্রনাথ এই কথা বলে পুলিশ অফিসার তথাগত বাবুর থেকে একটা এয়ারটাইট প্লাস্টিকের প্যাকেট হাতে নিয়ে দেবদত্তর দিকে এগিয়ে যায়। সেই প্লাস্টিকটা দেবদত্তর সামনে তুলে ধরে রুদ্রনাথ একটা কাষ্ঠ হাসি হেসে বলে ওঠে, আচ্ছা দেবদত্ত বাবু, প্লাস্টিকের মধ্যে যে চশমাটা আছে এটা কার বলুন তো? রুদ্রনাথের এই প্রশ্ন শুনে দেবদত্তর চোখ দুটো লাল হয়ে যায়। রুদ্রনাথের দিকে তাকিয়ে বলে ওঠে, না, আমি চিনতে পারছি না। আমি জানতাম আপনি এটাই বলবেন। আচ্ছা, আপনি তো একসময় ভালো তীরন্দাজ ছিলেন, তাই না? আমি তীরন্দাজ না, আমি ওইসব তীর ফিরের খেলা জানি না। আপনি আমাকে ফাঁসানোর জন্য ভুলভাল কথা বলছেন। ও তাই বুঝি। তাহলে শুনুন, সেই ঘটনাস্থল থেকে একটু দূরে চশমাটা পেয়ে আমি আর সুবীর সঙ্গে সঙ্গে রীনা দেবীর বাড়ি যাই। সেখানে গিয়ে আমি রীনা দেবীকে জিজ্ঞেস করি আপনার প্রাক্তন স্বামী দেবদত্ত কি কোনো ভালো খেলার সঙ্গে যুক্ত ছিল কিনা। আমার প্রশ্ন শুনে রীনা দেবী জানায় কলেজে পড়াকালীন দেবদত্ত নাকি ভালো তীরন্দাজ ছিল। সে নাকি এই তীরন্দাজ খেলায় ভালো একাডেমি থেকে ট্রেনিংও নিয়েছিল, নানা জায়গায় খেলতেও যেত। আমি তখন পুরোপুরি নিশ্চিত হই যে প্রীতম বাবুকে দেবদত্তই খুন করেছে। আর তার কারণ হলো প্রীতমের মুখটা বন্ধ করতে হবে, কারণ প্রীতম যাতে আপনাদের সামনে বা আমার সামনে দেবদত্তর নামটা ভুলেও বলতে না পারে। কি তাই তো দেবদত্ত বাবু? আপনি প্রীতমকে দিয়ে রাতের অন্ধকারে ব্যাংকের লকার থেকে মূর্তিটা চুরি করান ও প্রীতম যাতে আমাদের সবার সামনে আপনার নামটা না বলতে পারে তার জন্য আপনি ওকে তীরের ডগায় বিষাক্ত ছুঁচ দিয়ে খুন করেন। দেবদত্ত আবার রাগে ফেটে পড়ে। তারপর দাঁতে দাঁত চেপে বলে ওঠে, আমি যা করেছি বেশ করেছি। প্রীতমকে খুন করার জন্য আর ওই বাড়ির মূর্তি চুরি করার জন্য আমার বিন্দু মাত্র আক্ষেপ নেই, কারণ 12 বছর আগে ওরা আমার কাছ থেকে রিনাকে কেড়ে নিয়ে আমাকে চুরির দায়ে ফাঁসিয়ে জেলে পাঠিয়েছে। তাই আমি জেল থেকে বেরিয়ে এর প্রতিশোধ নিয়েছি। আমি রিনাকে আজও খুব ভালোবাসি। দেবদত্তর এই কথা শুনে রিনা কান্নায় ভেঙে পড়ে। চিৎকার করে বলে ওঠে, না দেবদত্ত, আমি আর তোমাকে ভালোবাসি না দেবদত্ত। তুমি আজ থেকে 12 বছর আগে আমার কাছে মারা গেছো। তুমি এখন মৃত। এই কথা বলতে বলতে রিনা দেবী অন্য ঘরে চলে যায়। রুদ্রনাথ তথাগত বাবুর দিকে তাকিয়ে বলে, তথাগত বাবু, আপনি আইনের দরবারে দেবদত্তর এমন শাস্তির ব্যবস্থা করুন যাতে ও কোনোভাবে আর মুক্তি না পায়, ভবিষ্যতে কারোর যাতে ক্ষতি না করতে পারে নতুন করে। তথাগত বাবু দেবদত্তকে টানতে টানতে থানার উদ্দেশ্যে রওনা দেয়। রুদ্রনাথ বাবু, আমার সোনার নবরত্নের দুর্গামূর্তিটা পেয়েছেন? হ্যাঁ পেয়েছি, আর সেটা দেবদত্ত এখন যে বাড়িতে থাকে সেই বাড়ির মাটির তলা থেকে খুঁজে পাওয়া গেছে। রুদ্রনাথ এই কথা বলে আমার হাতে ধরা ছোট কালো ব্যাগের ভেতর থেকে সেই সোনার দুর্গা মূর্তিটি বের করে এনে ইন্দ্রনাথ বাবুর হাতে তুলে দেয়। আপনাকে আমি বলেছিলাম পুজোর আগে আমি ঠিক আপনার দুর্গা মূর্তি খুঁজে এনে আপনার হাতে তুলে দেব। আজ আমি আপনার হাতে তুলে দিতে পেরে আমার কথা রেখেছি, কারণ আমার গোয়েন্দা জীবনে মনে হচ্ছে এটাই আমার কাছে সব থেকে বড় কঠিন কাজ ছিল। রুদ্রনাথের হাত থেকে দুর্গা মূর্তিটি ইন্দ্রনাথ বাবু হাতে নিয়ে সেটা একবার কপালে ঠেকিয়ে তার স্ত্রী মালবিকা দেবীর হাতে তুলে দেন। তারপর রুদ্রনাথের হাত ধরে বলেন, আপনি আমাকে যে কত বড় বিপদের হাত থেকে বাঁচিয়েছেন, আমি আপনার এই উপকার কোনো দিনও ভুলব না।
কিন্তু এখন আমার একটা অনুরোধ আছে আপনার কাছে, বলতে পারেন সেটা আবদারও। কি বলুন? এই পুজোর 4 দিন আপনি আর আপনার বন্ধু সুবীরবাবু আমার বাড়িতেই থাকবেন। আমাদের বাড়ির এত বছরের দুর্গাপুজো আপনাদের কিন্তু দেখে যেতেই হবে। ইন্দ্রনাথবাবুর এই কথা শুনে আমি বেশ মনে মনে খুশি হলাম, কারণ রুদ্রনাথ চেয়েছিল যে এবারের দুর্গাপুজোটা সে কোনো জমিদার বনেদি বাড়িতে কাটাবে। ইন্দ্রনাথবাবুর নিমন্ত্রণ পেয়ে রুদ্রনাথ মৃদু হেসে বলল, অবশ্যই আমি দুর্গাপুজোর 4 দিন আপনাদের বাড়িতেই থাকবো। আমি আপনাকে কথা দিচ্ছি।